আমাদের সকলে পরিচিত সংস্থা ঠিকানা সিমলা, কিন্তু অনুষ্ঠানটি আপনাদের সামনে বিস্তারিতভাবে পরিবেশন করবেন বা বোঝাবেন যে সংস্থা, তারা ARDSI, অ্যালজাইমার্স রিলেটেড ডিসঅর্ডার্স সোসাইটি অফ ইন্ডিয়া। তো তাঁরা আসবেন ক্রমান্বয়ে, আমি মঞ্চে তাঁদের ডাকবো। প্রথমে আজকের শুরুতে যে কাজটি হবে সেটি এই যে আমি কয়েকজন বিশিষ্ট মানুষকে মঞ্চে ডাকবো, তাঁরা তাঁদের বক্তব্য রাখবেন এবং সেইখানতেই আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমি প্রথমেই আহ্বান জানাবো ডক্টর সিদ্ধার্থ নন্দীকে, নিউরোসাইকিয়াট্রিস্ট, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ডক্টর সিদ্ধার্থ নন্দী অনুগ্রহ করে মঞ্চে আসবেন। নীলাঞ্জনা মৌলিক, জেনারেল সেক্রেটারি অফ অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া, ক্যালকাটা চ্যাপ্টার, শ্রীমতী নীলাঞ্জনা মৌলিক অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। এবং অবশ্যই আহ্বান জানাবো ডক্টর অমিতাভ দে সরকারকে, ঠিকানা সিমলার সম্পাদক। আজকের এই অনুষ্ঠানের আয়োজন, প্রয়োজনীয়তা, গুরুত্ব, এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, বা বলা ভালো যে প্রারম্ভিক সূচনা করবেন, ইন্ট্রোডাক্টরি স্পিচ যাকে আমরা বলি, প্রারম্ভিকভাবে সূচনা করতে আমি অনুরোধ করছি ডক্টর অমিতাভ দে সরকারকে। ডক্টর দে সরকার। ধন্যবাদ। আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত। বক্তব্যটা বিষয়ের উপর নয়, তার কারণ আমি লেবার ক্লাসের লোক আর কি, মাঠে ঘাটে খাটি, বিদ্যে বুদ্ধি নেই, তবে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি। 2007 সাল থেকে ডিমেনশিয়ার পেশেন্ট দেখে দেখে অভ্যস্ত। 2008 সালের 2 নভেম্বর শ্রীরামপুরে আমরা আবাসন শুরু করি। তখন থেকেই যেহেতু বেসিক্যালি ডাক্তার, সেহেতু একটু রুগীর প্রতি মনোযোগ ছিলই। সাধারণত যারা বৃদ্ধাশ্রম করে তারা মানে অসুস্থ ব্যক্তিদের, বয়স্ক লোকেদের নেন না, আর আমরা ঠিক উল্টো, আমরা অসুস্থ না হলে নিই না। এমনকি বেড রিডেন ডাইং পেশেন্ট, মারা যাবেন সেরকম পেশেন্টকেও আমরা অ্যাকসেপ্ট করি আর কি। সেই করতে যে বিভিন্ন সময়ে ডিমেনশিয়া পেশেন্ট আমাদের হ্যান্ডেল করতে হয়েছে, এমনকি এখনও আমাদের ওখানে 5-7 ডিমেনশিয়া পেশেন্ট আছেনও। এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করতে যেটা দেখলাম, যে এটা একটা মহামারী রূপ ধীরে ধীরে নিচ্ছে, তখন আমাদের যেটা মনে হলো, যেটা সাহার সাথে আলোচনা করলাম, ও একজন সাইকোলজিস্ট, যে দেখো ডিমেনশিয়ার উপর একটা সেমিনার করলে কেমন হয়। একটা খুব শকিং ঘটনা বলি, খুব আমাকে হিট করেছিল আর ঘটনাটা আর কি। আমরা সাধারণত কোনো পেশেন্টকে আনতে গেলে তার বাড়ি ভিজিট করি এবং বাড়ি দেখি আর কি। সেই রকম জোড়াসাঁকোতে একটি বাড়িতে গেছিলাম, একজন ডিমেনশিয়া পেশেন্টকে আনতে হবে। ভদ্রলোক ঘোড়ার মতো সবসময় 4 পায়ের ওপরে বিছানা বসে থাকেন, ওই অবস্থায় খান, কখনো কখনো খান না, খাওয়া বন্ধ করে দেন। তার স্ত্রী ম্যালনিউট্রিশাস, ডায়াবেটিক পেশেন্ট, যথেষ্ট দুর্বল, একমাত্র মেয়ে কানাডায় থাকে। সব কথাবার্তা হয়ে গেল, আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো, না নেই আমার জীবনে। একটা বুধবার আনার কথা ছিল, তার আগের দিন, ঠিক আগের দিন মঙ্গলবার আমাকে জানানো হলো ফোন করে যে উনি মারা গেছেন। মানে ব্যাপারটা হলো কি, মেয়েই যোগাযোগ করেছিল কানাডা থেকে আমার সাথে, তখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতো আর কি। ব্যাপারটা হলো কি, যে ভদ্রলোক খাওয়া দাওয়া করেন না, এবং ওনার স্ত্রী, যিনিও সত্যিকার অসুস্থ, তাকে ওই অবস্থায় তার হাজব্যান্ডকে পালন করতে হতো, তিনি খাওয়াতে পারেননি। না খাওয়াতে পেরে পেরে স্রেফ ডিহাইড্রেশনে মারা গেলেন। আজকালকার দিনে শহরে আর যাই হোক, ডিহাইড্রেশনে এখন মানুষ মরে না। ঠিক কলেরার সময় ছিল তখন ডিহাইড্রেশন হতো, গ্যাস্ট্রোএন্টারাইটিস হতো। যখন ছোটোবেলায় হসপিটালে দেখতাম গ্যাস্ট্রোএন্টারাইটিসে ডিহাইড্রেশনে মারা গেছে, কিন্তু এখনকার দিনে ডিহাইড্রেশনে অ্যাটলিস্ট মারা যায় না।
খুব শকিং লেগেছিল। ভদ্রমহিলা হ্যান্ডেল করতে পারেননি এবং যখন শেষ মুহূর্তে প্রতিবেশী ধরে নিয়ে যখন হাসপাতালে নিয়ে গেলেন, তখন ড্রিপ চালিয়ে বা কোনোভাবে ভদ্রলোককে বাঁচানো যায়নি। এটা হচ্ছে সমাজে একটা ছোট্ট পিকচার বললাম, এটা আমার খুব হন্ট করেছিল আর কি ঘটনাটা। তা এখন এখানে আছেন আমাদের বহু মানুষ হ্যান্ডেল করতে হয়েছে, সায়েন্টিস্ট, অঙ্কের বিজ্ঞানী, রাজাবাড়া সায়েন্স কলেজ, তার ডিমেনশিয়া, আমাদের হাতেই মারা গেছেন। স্কুলের হেডমিস্ট্রেস ডিমেনশিয়া, দুজন স্কুলের হেডমিস্ট্রেস ডিমেনশিয়া। তা ডিমেনশিয়া কার হবে বা না হবে এটা বলা খুব মুশকিল, এবং কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার ইটিওলজি কি বা কারণ কি, সারাবেন কি করে বা কি করা উচিত, এগুলো বলার জন্য এনারা রয়েছেন। ওটা আমার বলা সাজেও না। এই হচ্ছে ব্যাপার। ওনাদের হাতে আজকে সভাটাকে তুলে দিয়ে যাচ্ছি। আমাদের করণীয় কিছু নেই, ঠিকানা সিমরা জাস্ট এটা অর্গানাইজ করছেন, কিন্তু আজকে ওনারাই চালাবেন। এআরডিএসআই নীলাঞ্জনা ম্যাডাম আছেন, উনি বহুদিন ধরে ডিমেনশিয়া নিয়ে কাজ করছেন। আপনারা জানেন কলকাতার একমাত্র সংস্থা যারা ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্স নিয়ে কাজ করেন। তারা বলবেন অ্যালঝাইমার্স কাকে বলে, ডিমেনশিয়া কাকে বলে, ডিফারেন্সিয়েশন কী। এবং আপনাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে এই জন্য যে আপনারা একটু স্ক্রিনিং করে দেখুন, একটা টেস্ট আছে সেটা ওনারা করবেন। এই টেস্টের মাধ্যমে আপনাদের ডিমেনশিয়া স্টার্ট করছে কিনা সেগুলো দেখার জন্য আজকে, যার জন্য আমাদের পপুলেশন আজকে খুব ছোট রেখেছি আর কি, 60 হেডসের পপুলেশন রেখেছি। নাহলে আমরা সাধারণত আমরা এখানে 100 হেডসের প্রোগ্রাম করি আর কি, কিন্তু আমরা 60 হেডসের প্রোগ্রাম করেছি আর কি। এনিওয়ে, আমার বক্তব্য শেষ, আর বলার কিছু তেমন নেই। এবার আমি ওনাদের হাতে সভাটাকে তুলে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। এবার আমার অন্যান্য কাজ আছে, সেগুলো করি। থ্যাংক ইউ ডক্টর দে সরকার, থ্যাংক ইউ। ডক্টর দে সরকার ঠিকানা সিমলার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের ইন্ট্রোডাকশন দিলেন বা প্রারম্ভিক বিষয়টা বোঝালেন আপনাদের। আমি যে মতো আপনাদের আগেই বলেছি যে এরপর পুরো বিষয়টাই ওনারা দেখবেন। প্রথমে আগে দেখা যাক যে ডিমেনশিয়া ব্যাপারটা কি। ডিমেনশিয়া ব্যাপারটা কি, এই ব্যাপারটাই আমাদের কাছে পরিষ্কার নয়। অ্যালজাইমার নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু সত্যি কথা বলতে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা না জানলেও একেবারে যে সামগ্রিকভাবে পুরো ব্যাপারটা জানি তাও কিন্তু নয়। আমাদের অনেক বিষয় জ্ঞান একটু ভাষা ভাষা, তাই সেই বিষয়ে আরও বিশদে জানা দরকার বলে আমি মনে করি। আমি এই মুহূর্তে আমাদের মঞ্চে হাজির ডক্টর সিদ্ধার্থ নন্দীকে আমি অনুরোধ করব যে ডিমেনশিয়া ব্যাপারটা কি এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত আমাদের আলোকপাত করেন। ডক্টর নন্দী। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ নন্দী, আমি এমডি সাইকিয়াট্রিস্ট। তো আমি সবাই গুরুজনদের, আমার যারা বয়স্ক লোকেরা তাদেরকে আমি প্রণাম জানিয়ে এবং সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করতে চাই যে আজকে ডিমেনশিয়া জিনিসটা কি। আমি বর্তমানে যদিও চাইল্ড সাইকিয়াট্রিস্ট, বাট আমি বয়স্ক লোকেদেরও দেখি এবং আমি কনসালটেন্ট রামকৃষ্ণ মিশনে এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। তো ডিমেনশিয়া জিনিসটা কি, তো সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে হোয়াট ইজ ডিমেনশিয়া। শুধু কি ভুলে যাওয়া ডিমেনশিয়া, না হোয়াট ইজ ডিমেনশিয়া, যেটা আমার আজকে টপিক দেয়া হয়েছে যে ডেফিনেশন অফ ডিমেনশিয়া। যেটা আমরা দেখা যায় যে WHO যেটা বলছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ডিমেনশিয়াটা কি। ডিমেনশিয়া মানে হচ্ছে যে ইট ইজ আ ক্রনিক অ্যান্ড আ ডিজেনারেটিভ প্রসেস, মানে একটা অনেক দিন ধরে চলছে এবং একটা ডিজেনারেশন যেটা প্রসেস হচ্ছে, সেই রকম একটা প্রসেস যেখানে একটা কগনিটিভ ডিক্লাইন হয়। মানে যেটা আমরা যে আমাদের কগনিশন যেটাকে বলি, যেটাকে আমরা জিনিস মনে রাখার যে ক্যাপাসিটি কমে যায়, কিন্তু সব জিনিস নয়, উইথ রেসপেক্ট উইচ ইজ নট নর্মাল টু দ্য এজ। মানে আমাদের একটা 70 বছরে জিনিস ভুলে যাওয়ার যেটা স্বাভাবিক কিছু, বা 80 বছর যার বয়স হচ্ছে সেখানে একটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন অস্বাভাবিকভাবে ভুলে যাচ্ছে, এক্সেসিভ ভুলে যাচ্ছে, সেইটাকে আমরা ডিমেনশিয়া বলি। সো WHO এইভাবেই ডেফিনেশনটা দেয় যে ইট ইজ আ ক্রনিক অ্যান্ড আ প্রোগ্রেসিভ ডিক্লাইন অফ দ্য কগনিটিভ
functions which with respect which is not normal to the age of the person. এইভাবে আমাদের ডেফিনেশনটা আছে। আমি এটা আপনাদেরকে বাংলায় বুঝিয়ে বললাম যে ব্যাপারটা কি হয়। এবং এবার যেটা আজকে দেয়া হয়েছে যে ডিমেনশিয়া মানে কি সব অ্যালজাইমার্স না, মানে আমরা এটা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম অফ দ্য ডিমেনশিয়া হচ্ছে অ্যালজাইমার্স। তো অ্যালজাইমার্সের কজেস বা ইটিওলজি অনেক কিছু আছে, যেটা হচ্ছে মেইন হচ্ছে যে ডিজেনারেটিভ প্রসেস। এবার কারোর কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে, জিনস রিলেটেড, সেইগুলো থেকে হতে পারে। এবং আজকাল অনেক সময় আমরা দেখতে পারি আর্লি অনসেট ডিমেনশিয়া হচ্ছে। তো আর্লি অনসেট ডিমেনশিয়ার জেনারেলি there are some genetic factors which are related, but apart from this environment also plays a role. and but এটা আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস যে সব কি ডিমেনশিয়া ইরিভার্সিবল, মানে তাকে চেঞ্জ করা যায় না? আনসারটা কিন্তু না। অনেকগুলো কিন্তু ডিমেনশিয়া আছে যেগুলো রিভার্সিবল। আমরা দেখি যে অ্যারাউন্ড 15 to 20% অফ ডিমেনশিয়া সেটা কিন্তু রিভার্সিবল। তার মধ্যে কি কি কারণের জন্য আমাদের ডিমেনশিয়ার রিভার্সিবল কজেস হতে পারে, যেমন ইনফেকশন। কিছু কিছু এমন ইনফেকশন হলো খারাপ, তো সেইখান থেকে মানে যেমন হেপাটাইটিস বা HIV রিলেটেড যে ইনফেকশনস, সেটা থেকে কিন্তু আমাদের এগুলো কিন্তু রিভার্সিবল কজেস। তার সাথে সাথে কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি, যেমন B12 ভিটামিন ডেফিসিয়েন্সি, সেখান থেকেও কিন্তু ডিমেনশিয়া হতে পারে, উইচ যখন ভিটামিনটা আবার দিয়ে দিলে, সাপ্লিমেন্টেশন করে দিলে, সেটা কিন্তু রিভার্সিবল হতে পারে, পেশেন্টকে ফিরিয়ে আনা যাবে। এর সাথে সাথে আরও যেরকম আছে কিছু কিছু টক্সিসিটি রিলেটেড জিনিস, যেমন লেড বলে একটা জিনিস আছে, সেইটাতে যদি হয় তার একটা ধাতু, সেটা থেকে হতে পারে ডিমেনশিয়া। এবং তার সাথে সাথে আরও কিছু কিছু কজেস আছে অফ ডিমেনশিয়া, যেমন যে there are certain other causes, সেইগুলো থেকেও, যেমন কোনো একটা ট্রমা লেগেছে, যেমন একটা হেড ইনজুরি, দ্যাট ক্যান অলসো লিড টু ডিমেনশিয়াস। এবার আমি বলবো যেগুলো ইরিভার্সিবল ডিমেনশিয়া, মানে জেনারেলি অ্যালজাইমার্স যেটা হয় সেটা কিন্তু ইরিভার্সিবল, বাট আমাদের এখন তার ম্যানেজমেন্ট আছে, সেটা আমি আরেকটু পরে আপনাদের সাথে ডিসকাস করবো যে কিভাবে আমরা করতে পারি। যে অ্যালজাইমার্সের অ্যাকচুয়ালি এটা ইরিভার্সিবল, যেখানে কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরস হতে পারে বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হতে পারে উইচ ক্যান লিড টু দিস থিং। তো যেমন আমরা দেখি যে এটাতে কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরস, যেমন প্রিসিনালিন 1, প্রিসিনালিন 2, এগুলো হচ্ছে যেগুলো জেনেটিক কজেস দ্যাট ক্যান লিড টু ইট। তার মধ্যে ক্রোমোজোমসে কিছু কিছু অ্যাবনর্মালিটি হয় যার জন্য হতে পারে, এবং এইগুলো থেকে আমাদের ডিমেনশিয়ার প্রসেসটা হয়। তো এবার আমি একটু ডিসকাস করতে চাই যে যেটা লেট অনসেট ডিমেনশিয়া, যেটা আমরা দেখতে পারি যে 60 ইয়ার্সের পর থেকে যেটা হচ্ছে, সেটাতে কিভাবে হয়। যেমন অ্যাপোলাইপোপ্রোটিন E4 এরকম জেনেটিক কিছু কিছু জিনিস আছে যার জন্যে এটা একটা ফ্যাক্টরস যেটা দেখা গেছে। এর সাথে সাথে অনেক সময় আরও অনেক কজেস আছে যেগুলোকে আমাদের অ্যালজাইমার্সের কজ হতে পারে। তো আরেকটা ডিমেনশিয়া আছে যেটাকে আমরা ভ্যাসকুলার ডিমেনশিয়া বলি, যেমন যাদের স্ট্রোক হয়েছে, ব্লাড প্রেশার বেড়ে গিয়ে স্ট্রোক হয়েছে, সেখান থেকেও কিন্তু ডিমেনশিয়া হয়, সেটাকে আমরা ভ্যাসকুলার ডিমেনশিয়া বলি। এবং সেটার কিন্তু চিকিৎসা আছে, এবং চিকিৎসা করালে তার কিন্তু সুরাহা পাওয়া যেতে পারে। তার সাথে সাথে কিছু কিছু ডিসঅর্ডার্স আছে, যেমন হান্টিংটনস ডিজিজ, তারপরে আরও কিছু কিছু ডিজিজেস আছে, সেখান থেকেও কিন্তু সিন্ড্রোমিক কজেস অফ ডিমেনশিয়া হতে পারে, যেমন পিক্স ডিজিজ, সেটা এরকম থেকে হতে পারে। পিক্স ডিজিজের আরেকটা নাম হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া। তার আমাদের কী করে ডিটেকশন করতে হয়, আমাদের মেইনলি হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে আমাদের ডিমেনশিয়া ডিটেকশনের জন্যে, মানে ভুলে যাচ্ছে তার সাথে সাথে আরও কিছু ফিচার্স যেমন পাওয়া যায়, যেটাকে আমরা বলি যে অ্যাফেসিয়া, মানে বলার অসুবিধা, বা অ্যাগনোসিয়া, মানে যেটা লেখা হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। তার সাথে সাথে অ্যাপ্র্যাক্সিয়া হতে পারে, আর তার সাথে সাথে কগনিটিভ ডিক্লাইন হতে পারে, মানে এক্সিকিউটিভ ফাংশনসের প্রবলেম হতে পারে, মানে যেটা করতে হবে প্ল্যানিং, প্রোগ্রামিং, এই জিনিসের অসুবিধা। সেখান থেকে আমাদের ডিমেনশিয়ার ডেফিনেশনটা আসছে যে কিভাবে ডিমেনশিয়া ডিটেক্ট করতে হয়।
কিছু কিছু টেস্ট আছে যেই দিক দিয়ে আমরা বুঝতে পারি, যেমন মিনি মেন্টাল এক্সামিনেশন টেস্ট, সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেই মানুষের ডিমেনশিয়া হওয়ার চান্সেস আছে। এবার ডিমেনশিয়ার আপনারা জিজ্ঞাসা করবেন যে কত সিভিয়ারিটি কীরকম হতে পারে। আমরা ভাগ করি মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। যাদের কম ডিমেনশিয়া আছে তাদেরকে মাইল্ড বলি, মডারেট মানে আরেকটু বেশি, আর সিভিয়ার মানে আরও অনেক বেশি। এবং এইভাবে আমাদের এই যে একটা স্কেলের মাধ্যমে, যেমন মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস দিয়ে আমরা বার করি যে ডিমেনশিয়া আছে কি নেই, এবং তার ম্যানেজমেন্ট কি হয়। এই ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি বলতে চাই যে শুধু ওষুধ দিয়ে কিন্তু চিকিৎসা নয়। ওষুধ আছে, ওষুধ যেটা ডিমেনশিয়ার জন্য দেয়া হয় সেটা হচ্ছে প্রতিরোধ করার জন্য জিনিসটাকে, মানে ডিমেনশিয়া প্রসেসটাকে ইলংগেট করার জন্য। কিন্তু অ্যাজ সাচ কিওর অফ দ্য মেডিসিন, যেমন টিউবারক্লোসিসের কিওর হয়, এরম কিওর নেই, কিন্তু আমরা প্রসেসটাকে ইলংগেট করি, এবং যদি রিভার্সেবল কজেস অফ ডিমেনশিয়া হয় সেইটা কিন্তু পুরোপুরি উল্টে দেয়া যাবে, মানে ঠিক করে দেয়া যাবে। সেটা 20% কেসেসে হয়। তো বাকি যে 80% হয় সেটাতে আমাদের জিনিসটা হচ্ছে যে জিনিসটাকে ইলংগেট করা। তো কীভাবে আমাদের ম্যানেজমেন্টটা, একটা হচ্ছে যে বাড়িতে যারা আছে কেয়ার গিভার এবং দ্য কেয়ার টেকার, তাদের রোলটা কি, সেটা খুব গুরুত্বপূর্ণ রোল। কারণ আমরা দেখতে পারি যে বাড়ির যারা মানুষ আছে তাদেরকে দেখভাল করার খুব গাইডেন্সটা দরকার, এবং যারা যারা মানে ওল্ড এজ হোমে থাকছেন তাদের জন্যেও কিন্তু সেই মানুষ, মানে যারা তাদের দেখভাল করছে তাদের সেটা শিখে নেওয়া দরকার যে কিভাবে ম্যানেজ করতে হয়। সেটাকে আমরা বলি যে কেয়ার গিভার ম্যানেজমেন্ট। কেয়ার গিভার যারা হচ্ছে, মানে যারা ম্যানেজ করছে তারা কিভাবে করবে, সেটা হচ্ছে কেয়ার গিভার। কেয়ার গিভারদের রোলটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে কথা বলতে হবে তাদের সাথে, কিভাবে ডিল করতে হবে। না অনেক সময় আমরা দেখতে পারি খুব কিরম কাজ তাদের, মানে যাদের ডিমেনশিয়া হচ্ছে দিতে নেই, সেইগুলো মানে কেয়ার গিভার ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে যে মেডিসিনস, যেমন আমরা জানি কিছু কিছু নাম, যেমন ডোনেপেজিল, মেমেন্টিন, এইগুলো যে মেডিসিনগুলো, এগুলো ডিমেনশিয়াটাকে ইলংগেট করে। যেমন ডিমেনশিয়া যদি 3 বছরে একটা মানুষের খুব খুব ক্ষতি হতো, সেটাকে ইলংগেট করে আমরা 10 to 15 ইয়ার্স একটা মানুষকে ভালো করে রাখতে পারি। সেইটার জন্যে এই মেডিসিনসগুলো দেয়া, যেগুলো ইরিভার্সেবল কজেস অফ ডিমেনশিয়াতে দেয়া হয়। তো তার সাথে সাথে সাপ্লিমেন্টেশন কিছু কিছু সময়, যে সেইগুলো ঠিকভাবে রাখা, ভালো পরিষ্কার খাওয়া দাওয়া এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, সেইটাও খুব ইম্পর্টেন্ট। কারণ একটা জায়গায় খুব নোংরাভাবে থাকলে সেটাতেও কিন্তু অনেক সময় তাদের ইনফেকশনের চান্সেস বেড়ে যায় এবং আয়ু কমে যেতে পারে। তার জন্য সেই জিনিসগুলো খুব ম্যানেজমেন্ট করাটা দরকার। এর সাথে সাথে যারা চিকিৎসাটা, মানে যারা মানুষরা যাদের ডিমেনশিয়া আছে, যাদের দেখভাল করছে, তাদের অনেক সময় আমরা দেখি অনেক মানসিক প্রবলেম হয়, সেটাকে আমরা বলি কেয়ার গিভার বার্ডেন। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের খুব কেয়ারফুল থাকা দরকার, এবং তাদেরও দেখভাল করার দরকার। অনেক সময় কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, যারা দেখভাল করছে তাদের ডিমেনশিয়া মানুষদের, সেটার দেখভাল করার তাদের জন্যও কিন্তু দরকার হয়। এবং তার সাথে সাথে এখন অনেক সময় দেখি যে আমরা ডিমেনশিয়ার মানুষদের অনেক সময় তারা সাইকোটিক ফিচার্স কিছু হয়, যেমন তাদের ডিলিউশন, হ্যালুসিনেশন, এরকম টাইপের অসুবিধা দেখা যায়। কিন্তু সেই সময় যদি এরকম হয়, যেমন পাগলামির পর্যায়ে চলে যায়, তখন কিছু মেডিসিন সাইকিয়াট্রিস্টরা দেন, যাতে মানে সেই মানুষটিকে কাম করানো যেতে পারে, মানে ঠান্ডা করা যেতে পারে, সেই রকম মাঝে মধ্যে দিতে হয়। এর সাথে সাথে যাদের ডিমেনশিয়া হচ্ছে তাদের ডিপ্রেশনের চান্স অনেক বেশি অনেক সময়, তাই জন্য একটু পরিমাণে অ্যান্টি ডিপ্রেসেন্টও মেডিসিনস দিতে হতে পারে। এবং ম্যানেজমেন্টের অনেক প্রকার আছে। আমি আপনাদেরকে খুব ছোট করে আজকে বললাম যে কি ব্যাপারটা হয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আরও ইলাবোরেটলি ম্যাডাম বলবেন। বাট জিনিসটা হচ্ছে, আমরা যে মানে সাইকিয়াট্রিস্টরা যে রোলটা প্লে করি ইন ডিমেনশিয়া, আমি আপনাদের ছোট্ট করে এইভাবে বলে শেষ করছি। আমি চাই যে ম্যাডাম আরও বিস্তারিতভাবে বলে। ঠিক, ধন্যবাদ ডক্টর নন্দী। এরপর যে বিষয়টা আমাদের আছে, হ্যাঁ, ডক্টর নন্দী যেরকম বলেছেন, আমরা শ্রীমতী নীলাঞ্জনা মৌলিকের কাছে শুনব
ঠিক বিষয়টা কি, মানে কি করে বুঝবো অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার দিকে যে এগোচ্ছে? এটা তো খুব প্রাথমিক স্তরে বোঝাটা সত্যিই খুব কঠিন। আমি একটু আগেও যে কথাটা বলেছি ডক্টর নন্দী বলার আগেই, যে আমরা সব ব্যাপারে খুব ভাষা জ্ঞান নেই। শুধু যে চিকিৎসা ব্যবস্থা তা কিন্তু নয়, আমরা আইন বলুন, যে কোনো বিষয় বলুন, একটা ভাষা, একটা আইডিয়া তৈরি করে নিই, কিন্তু একটু বিস্তারিতভাবে জানা দরকার। শ্রীমতী মৌলিক আমাদের বলবেন যে ঠিক জিনিসটা কি, কখন বুঝবো? প্রথমেই সকলকে প্রণাম এবং ঠিকানা সিমলাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এখানে। এবং আমরা যে কাজটা করি সংস্থার তরফ থেকে মানুষের কাছে এই সমস্যাটা কি এবং তার কীভাবে আমরা, যেটা ডাক্তারবাবু বললেন যে তার রিস্ক ফ্যাক্টর কী কী, কীভাবে প্রিভেন্ট করতে পারি, সেটা আমি একটু তুলে ধরবো। কারণ আমরা রোগটা সম্বন্ধে যেই জানতে পারি তখন মনে হয় যে এরকে প্রিভেন্ট করব কি করে। তো সেগুলো সব একটু করে আমি নিশ্চয়ই আলোচনা করব। তবে আমরা তো নন মেডিকেল লোকজন, আমরা অন্য রকমভাবে আমাদের মতো করে একটু বোঝাবো। ডাক্তারবাবু ক্লিনিক্যাল দিকটা বোঝালেন, ডিমেনশিয়া কী বোঝালেন, ডিমেনশিয়ার ধরনগুলো সম্বন্ধে বললেন এবং খুব সুন্দর করে কমপ্লিট একটা কম্প্যাক্ট পিকচার উনি দিলেন। কেন আমরা ডিমেনশিয়ার সম্বন্ধে জানতে চাইছি, মানে আমাদের সংস্থা 25 বছর ধরে কাজ করছে এটা নিয়ে, আমি নিজে 30 বছর ধরে কাজ করছি। যখন কাজ শুরু করি 1994-এ, তখন যারা খুব নামকরা মানুষ, সেই সময় রোনাল্ড রেগানের অ্যালজাইমার্স হয়েছিল, সেই সময় সেটা নিয়ে একটা বিরাট ইউনাইটেড স্টেটসে আলোড়ন হয়েছিল যে এই ধরনের একটা অসুখ হয়েছে। তখন শুধুমাত্র ভারতবর্ষে না, সমস্ত পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটার সম্বন্ধে ধারণা মানুষের খুব কম ছিল। আমি বলবো লাস্ট 25 বছর কলকাতা শুধু না, ওয়েস্ট বেঙ্গলে অনেকটাই অ্যাওয়ারনেস বেড়েছে এই সমস্যাটার সম্বন্ধে, কিন্তু এখনও কিন্তু আমাদের ধারণাগুলো পরিষ্কার না। সমস্যাটা হচ্ছে ব্রেন নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। এটা তো একটা ব্রেনের সমস্যা, ব্রেনটা নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। আমরা গলার নিচের থেকে যত অঙ্গ আছে শরীরের, সেটা নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কিন্তু গলার ওপরে যে মাথার ব্যাপারটা আছে, সেটা যতক্ষণ না এইখানে কিছু গন্ডগোল হচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারি না। আদারওয়াইজ তো আমাদের দৈনন্দিন জীবন চলছে, তাই না? কোনো ডিসিশন নিচ্ছি, প্ল্যান করছি, কোথায় বেড়াতে যাব, কি খাবো আজকে, কখন খাবো, কে এলো না, তার নামটা কি, এই যে জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে দৈনন্দিন, সহজভাবেই হয়ে যাচ্ছে, কাজেই সেটা নিয়ে চিন্তা করছি না, বা তার যত্ন নেওয়ার কথাও চিন্তা করছি না যে এই মাথাটাকে কিভাবে ভালো রাখবো। এবং এই ব্রেন হেলথ নিয়ে সচেতনতা ভীষণভাবেই কম সারা পৃথিবীতে। কারণটা হচ্ছে যে যখন ব্রেনের সমস্যা হয় তখন এই যে ডাক্তারবাবু বললেন যে কগনিটিভ এক্সিকিউটিভ ফাংশনস যে আমাদের ব্রেনের, সেইখানে যখন সমস্যা শুরু হয় তখন খুব ছোট ছোট জিনিস, যে আমি ফ্রিজ খুলে চশমাটা রাখবো নাকি আমি আমার টেবিলের ওপরে চশমাটা রাখবো, এই যে একটা ডিসিশন নেওয়া, সেটারও গন্ডগোল হতে থাকে। অনেকে দেখা যায় ফ্রিজে চশমাটা ঢুকিয়ে রেখে দিয়েছেন। তো এই যে একটা ওরিয়েন্টেশন, মানুষটা ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে বা কনফিউশন দেখা দিচ্ছে, বা তার মনে করার ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ডাক্তারবাবু বললেন যে ডিমেনশিয়া শুধু ভুলে যাওয়া না, ডিমেনশিয়া এই ব্রেনের যত রকম ফাংশন আছে সবগুলোই কিন্তু আস্তে আস্তে ক্ষতি করে। আমি খুব ডিটেলসে যাব না, কিন্তু ব্রেনটা নিয়েও আমরা খুব একটা যেহেতু চিন্তাভাবনা করি না, ব্রেনের যে ডিফারেন্ট পার্টসগুলো আছে তাদের কি কাজ সেগুলো নিয়েও আমরা খুব একটা আমাদের পরিষ্কার না, কিন্তু যখন ক্ষতি হতে শুরু করে তখন আমরা বুঝি যে সমস্যাটা অত সহজ না। বাড়ির লোকেরা অনেকে বলেন এসে যে বাজারে গিয়ে 100 টাকা দিয়েছি, 100 টাকা কত টাকা কিনলো, বাড়িতে এসে সে তো পরিষ্কার আমাকে বলতে পারলো যে 50 টাকার কিনেছি আর 50 টাকার কি কি কিনেছি বলে দিল আমাকে। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করছি তোমার নাতনির নামটা বলো,
সে বলতে পারছে না। তাহলে এটা কি করে হতে পারে? তাহলে আমি ইচ্ছাকৃত আমাকে রাগানোর জন্য করছে, বা কোনো একটা কিছু কারণে আমাকে বিরক্ত করার জন্য করছে। কিন্তু এইখানেই কিন্তু বোঝার ব্যাপার যে ব্রেনটা কিন্তু একটা জায়গায় সমস্যা হচ্ছে, যেখানে তার গোনাগুন্তির জায়গাটাতে ঠিক আছে তখনও, কিন্তু মনে রাখার যে ব্যাপারটা সেখানে। কাজে ব্রেনের ডিফারেন্ট পার্টস আছে। ফ্রন্টোটেম্পোরাল নিয়ে কথা বললেন উনি। ফ্রন্টোটেম্পোরাল আমাদের ব্রেনের সামনের পার্টটা, তার কাজই হচ্ছে, আমাদের সকলের কাজ হচ্ছে যে আমরা যেভাবে ব্যবহার করি দৈনন্দিন, সেই ব্যবহারটাকে রেগুলেট করে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কি বলবো কি বলবো না, এই ধরনের জিনিসটা এই ফ্রন্টোটেম্পোরাল রেগুলেট করে, আমাদের পার্সোনালিটিটা রেগুলেট করে। সেইখানে যখন কোনো ড্যামেজ হয় এই ধরনের অসুখের জন্যে, অ্যালজাইমার্স বা অন্য ধরনের সমস্যার জন্যে ফ্রন্টোটেম্পোরাল পার্টে যদি ড্যামেজ হয়, তাহলে ওই ধরনের কাজগুলো করতে অসুবিধা হবে। মানে আমি এক্সাম্পল দিচ্ছি, স্নান করে জামা কাপড় পরে আমরা বাথরুম থেকে বেরোই, এইটা আমাদের সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার একটা শেখানো আছে এবং সেটা মাথার মধ্যে আছে। কিন্তু ফ্রন্টোটেম্পোরাল ড্যামেজ হলে আমার যেহেতু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারে আমি পরিষ্কার হচ্ছে না আমার কাছে, আমার অনেক সময় জামা কাপড় না পরে আমি বেরিয়ে আসবো বাথরুম থেকে, এবং বাড়ির লোক যখন অবাক হয়ে আমার দিকে তাকাবে তখন আমি বুঝতে পারবো না যে কেন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছো তুমি, আমি কি গন্ডগোলটা করলাম। ঠিক যেমন ফ্রন্টোটেম্পোরাল তেমনি টেম্পোরাল লোব আছে, প্যারাইটাল লোব আছে, অক্সিপিটাল লোব আছে। আজ অক্সিপিটালের লোবের কাজ আমি দেখছি আপনাদের, এবং মোটামুটি একটা আন্দাজ করছি যেখানে কিরম ধরনের বয়স্ক মানুষেরা আছেন, মহিলারা কতজন আছেন, পুরুষেরা কতজন আছেন, মহিলারা কীরকম ড্রেস করে এসছেন। এই যে আমি দেখে অ্যানালাইজ করছি এই সিচুয়েশনটাকে, এটা আমার অক্সিপিটাল কাজ করছে বলে আমি পারছি। অক্সিপিটাল যদি ড্যামেজ হয় তখন কিন্তু আমি দেখবো, কিন্তু আমি অ্যানালাইজ করতে পারবো না। তাহলে ডিমেনশিয়া মানুষদের যখন ব্রেনের ড্যামেজগুলো হতে থাকে, ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন, এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান যাই করা হয়ে থাকুক, সেখানে পরিষ্কার হয় ছবিতে যে কোন জায়গার ড্যামেজ হয়েছে এবং কি ধরনের ডিমেনশিয়াটা সেইভাবেই কিন্তু চিহ্নিত হয়। তাহলে ডিমেনশিয়া যদি আমরা যেভাবে বুঝি, ডিমেনশিয়া বেসিক্যালি একটা মেডিকেল টার্ম যেটা হেলথ প্রফেশনালরা ব্যবহার করেন। এই ডিমেনশিয়া শব্দ ব্যবহার করে ওনারা বলতে চাইছেন যে একটা মানুষের মধ্যে নানান ধরনের লক্ষণ দেখা দিয়েছে, যেই লক্ষণগুলো তার দৈনন্দিন কাজকর্ম করার যে ক্ষমতাটা সেটাকে নষ্ট করে দিচ্ছে। তার মানে দৈনন্দিন কাজকর্ম মানে স্নান করা, খাওয়া, ব্রাশ করা, বাজার যাওয়া, এই যে দৈনন্দিন আমাদের কাজগুলো, ডিমেনশিয়ার সিমটমসগুলো দেখা দিলে আমরা এই কাজগুলোতে আমাদের সমস্যা হবে। আপনাদের নিশ্চয়ই 10টা ওয়ার্নিং সাইন্স শেয়ার করা হয়েছে আপনাদের সাথে। এই 10টা ওয়ার্নিং সাইন্সে মেমোরি লস একটা দেখতে পাচ্ছি আমরা। এই মেমোরি লসটার মধ্যেও কিন্তু আবার একটা পরিষ্কার আমাদের ভাগ করতে হয়, কারণ ডিমেনশিয়া যাদের হয় ইনিশিয়াল স্টেজে আমরা শর্ট টার্ম মেমোরি লস দেখি। মানে আজকে সকালে কি খেয়েছি মনে করতে পারছি না, কিন্তু 30 বছর আগে 40 বছর আগে আমার কোন বন্ধুর সাথে আমি ফুটবল খেলা দেখতে যেতাম সেটা আমার মনে আছে। তাহলে লং টার্ম মেমোরিটা আমার পরিষ্কার আছে, আমার শর্ট টার্ম মেমোরিতে প্রবলেম হচ্ছে। ডিমেনশিয়া মানুষদের কিন্তু এইভাবে শুরু হয় মেমোরি ইস্যুটা। তাছাড়া আরও ল্যাঙ্গুয়েজ প্রবলেম যেটা উনি বললেন, ডিসওরিয়েন্টেশন, মানে আমি কোথায় আছি। আজকে আমি নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের নিচের তলায় হলে বসে আছি, এটা আমার কাছে পরিষ্কার এবং সকলের কাছেই পরিষ্কার। একজন ডিমেনশিয়া মানুষকে জিজ্ঞাসা করলে উনি কিন্তু পরিষ্কারভাবে বলতে পারবেন না উনি এই মুহূর্তে কোথায় আছেন। কোথাও একটা বাড়ির বাইরে আছেন কিন্তু বলতে পারবেন না। বা আপনি হয়তো গাড়ি করে এসেছেন, গাড়িটা পার্ক করেছেন কোথাও একটা, এখানে হয়ে গেল, আপনি বেরোলেন, কিছুক্ষণের জন্য হয়তো মনে পড়তে নাও পারে যে গাড়িটা কোথায় পার্ক করেছিলাম, কিন্তু গাড়ি করে এসছেন এখানে সেটা তো মনে আছে। ডিমেনশিয়া মানুষের কিন্তু সেটা মনে থাকবে না যে সে গাড়ি করে এখানে এসেছে। অনেক সময় দেখা যাবে সে হেঁটে বাড়ি ফিরলো বা একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরলো। তাহলে আমরা খুব সাধারণ এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি যে ডিমেনশিয়া হলে যে ভুলভ্রান্তিটা হয়, যে অসুবিধাগুলো হয়, সেগুলো আমাদের নর্মাল এজিংয়ের যে অসুবিধাগুলো সেগুলোর সাথে পার্থক্য কোথায়। আমাদের চুল পাকছে, কানে কম শুনছি, চোখে কম দেখছি, হাঁটুর ব্যথা হচ্ছে, বয়সের সাথে সাথে তো হচ্ছে, এগুলো স্বাভাবিক নর্মাল পার্ট অফ এজিং। এবং সেখানে অন্যগুলোর যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্রেনেরও তো সামান্য ক্ষয়ক্ষতি হচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আমি
30 বছর বয়সে যে সমস্ত জিনিস একেবারে এইভাবে করে ফেলতাম, বলে ফেলতাম, সেটা আমার হয়তো অসুবিধে হবে, নানান কারণে হতে পারে। সেটা অসুস্থতার কারণে হতে পারে, আমি হয়তো অত এনগেজ না আজকাল, 5 জনের সাথে কথা বলি না, স্টিমুলেশন হচ্ছে না ব্রেনের আমার, তার জন্য হতে পারে। কিন্তু এটা ইজ এ নর্মাল পার্ট। আনফর্চুনেটলি আমরা শরীরের সমস্ত কিছুকে নর্মাল ধরে নিই, যে আমার হাঁটুর ক্ষয়, কোমরের ব্যথা, এগুলো নর্মাল হবে, কিন্তু ব্রেন কিছু হতে পারবে না, কিন্তু ব্রেনের তো ক্ষয় হবে, তাই না? কিন্তু এই ডিমেনশিয়ার সমস্যাটা হলে সাধারণ ভুলভ্রান্তি বা সাধারণ নর্মাল এজিং প্রসেসের থেকে এটা আলাদা, এবং এটা একটা ডিজিজ প্রসেস। ব্রেনে অসুখ করেছে, যেমন আমাদের অন্য শরীরের অঙ্গে অসুখ করে, তেমনি ব্রেনেরও অসুখ করেছে, এবং ব্রেনের অসুখ করলে ব্রেনের যে যে ফাংশন সেগুলোতে আমার ক্ষতি হচ্ছে। তাহলে ডিমেনশিয়া হচ্ছে একটা শুধুমাত্র মেডিকেল টার্ম। একজন কাউকে যদি বলা হয় যে আপনার ডিমেনশিয়া হয়েছে, তার মানে তাকে এটাই বলা হচ্ছে যে আপনার মধ্যে কিছু লক্ষণ দেখা দিয়েছে। সেই লক্ষণগুলো ওই 10টা লক্ষণের মধ্যে হতে পারে, 4-5টা হতে পারে, 2টো হতে পারে। এবার এই লক্ষণগুলো কেন দেখা দিয়েছে সেটা আমাকে বুঝতে হবে। সেটা নানান কারণে হতে পারে, যেটা উনি বলছিলেন, রিভার্সেবল কজের জন্যও হতে পারে, ইরিভার্সেবল কজের জন্য হতে পারে। তাহলে রিভার্সেবল কজের জন্য যেটা উনি বললেন, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, থাইরয়েডের সমস্যা, ব্রেন ইনজুরি, এইগুলো নানান কারণ, যেগুলো হলে আমার কিন্তু এই ডিমেনশিয়া সাইন সিমটমস দেখা দেবে। কিন্তু আমি যখন যদি ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারকে বলি, ডাক্তারবাবু আমার না এই ধরনের সাইন সিমটমস হচ্ছে, তখন ডাক্তারবাবু কিছু ব্লাড টেস্ট, কিছু জেনারেল টেস্ট করে বার করার চেষ্টা করবে যে এটা কি কোনো রিভার্সেবল কজের জন্য এই ডিমেনশিয়া সাইন্সগুলো হচ্ছে। যদি তাই হয় তাহলে তার চিকিৎসা হবে এবং আপনি ধীরে ধীরে ভালো হয়ে যাবেন। কিন্তু যদি ডাক্তারবাবু দেখেন না এইগুলো তো সব ঠিকই আছে, তখন ডাক্তার ফার্দার টেস্ট করবেন। সেখানে নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট হবে, সেখানে MRI স্ক্যান হবে, অনেক সময় আরও উন্নত পেট স্ক্যান হতে পারে, দিয়ে ডাক্তাররা একটা বেশ সময় লাগে। কিন্তু আমি এমন না যে আজকে গেলাম ডাক্তারবাবুকে বললাম আর আজকেই আমার ডায়াগনোসিস হয়ে গেল। ডিমেনশিয়া ডায়াগনোসিস ইজ আ ভেরি লং ডাউন প্রসেস অ্যান্ড ইট ইজ আ ভেরি কমপ্লিকেটেড ডায়াগনোসিস। ইট ক্যানট বি ডান। আনফর্চুনেটলি আমরা 25 বছর ধরে কাজ করছি, আমরা কিন্তু অনেক সময় এরকমও দেখেছি যে ডিমেনশিয়া ডায়াগনোসিস হয়েছে কিন্তু আসলে ডিপ্রেশন, ঠিক আছে? কাজেই মিসডায়াগনোসিস কিন্তু অনেক সময় হচ্ছে। কারণ হচ্ছে ডিমেনশিয়া এবং ডিপ্রেশনের কিছু কিছু সিমটমস মিমিক করে দুটোকে, রাইট? তো এই যে রিভার্সেবল কজেসগুলো, এগুলো ডাক্তার দেখলেন যে না এগুলো না, তখন ইরিভার্সেবল কজ খোঁজার চেষ্টা করবেন। সেইখানে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফর্মস অফ ডিমেনশিয়া, যে কারণে ডিমেনশিয়া সিমটমসগুলো দেখা দিচ্ছে, সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ, যেটা আমরা সকলেই মোটামুটি জানি, নামটা শুনেছি, নাম করা মানুষের হয়েছে সেই জন্য শুনেছি। এই অ্যালজাইমার ডিজিজে প্রধান লক্ষণ হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাচ্ছে সে নাম, ভুলে যাচ্ছে সে জায়গা, ভুলে যাচ্ছে সে মানুষ, মানে নেম ইট, এনিথিং এভরিথিং ইজ বিং ফরগটন। এটাই হচ্ছে প্রধান লক্ষণ। যত প্রোগ্রেসিভ ডিজিজটা প্রোগ্রেস করে তত আরও নানান ধরনের সমস্যা তার হতে থাকে। ল্যাঙ্গুয়েজে ইস্যু হতে পারে, তার ব্যবহারের সমস্যা হতে পারে, তার মুড চেঞ্জ হতে পারে, নানান রকম হবে। অ্যালজাইমার ডিজিজ 100 ভাগের মধ্যে 80 ভাগ মানুষকে আমরা সারা পৃথিবীতে এই সমস্যাটার জন্যই কিন্তু ডিমেনশিয়া সিমটমস দেখা দেয়। তারপরে যেটা উনি বললেন ভাস্কুলার ডিমেনশিয়া, যেটা স্ট্রোক রিলেটেড। আমরা কিন্তু ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের হার্ট ডিজিজ সাংঘাতিকভাবে এশিয়ান পপুলেশনের মধ্যে, ভাস্কুলার ইস্যুস সাংঘাতিক আছে আমাদের। কাজে আমরা যদি আমাদের যে কারণগুলোতে স্ট্রোক রিলেটেড যে কারণ, যে রিস্ক ফ্যাক্টরসগুলো, সেগুলো ম্যানেজ না করি ঠিক করে, তাহলে কিন্তু সেটা ব্রেনকে এফেক্ট করতে পারে, এবং ব্রেনকে এফেক্ট করলে সেটা এই ভাস্কুলার ডিমেনশিয়া যেটা হয় মানুষের, সেটা আমরা দেখতে পাই। ভাস্কুলার ডিমেনশিয়াটাতে কিন্তু অ্যালজাইমারের মতো মানুষ কিন্তু শুরু হয় না ভুলভ্রান্তি দিয়ে, শুরু হয় অন্যরকম চেঞ্জ, এক কথা বারবার রিপিটেশন, এক কথা বারবার বলছেন, পার্সোনালিটির মধ্যে চেঞ্জ দেখতে পারি। এবং ভাস্কুলার ডিমেনশিয়ার যে প্রোগ্রেসটা, সেটা কিন্তু অনেকটা স্টেপ লাইক, মানে সিঁড়ির মতো। একরকম আছেন, হঠাৎ করে একটা ক্ষতি হলো, ঝপ করে পড়ে গেলেন, আবার কিছুদিন একরকম থাকলেন, আবার ঝপ করে পড়ে গেলেন। ওয়ারাজ অ্যালজাইমার্সে কিন্তু একদম স্টিপ কার্ভটা, ঠিক আছে, গ্রাফটা একদম স্টিপ। আরও অন্য ধরনের ডিমেনশিয়া আছে, ফ্রন্টোটেম্পোরাল বললেন, ফ্রন্টোটেম্পোরালেও কিন্তু ভুলভ্রান্তি দিয়ে শুরু হয় না,
শুরু হয় তার ব্যবহারের সমস্যা, এবং অনেক সময় এর জন্য ডিলে হয়ে যায়, কেননা ভুল বুঝছেন বাড়ির লোক মানুষটাকে, তাই না? এটা ইচ্ছাকৃত করছে, রিটায়ার করেছে, কি সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, একে ঠিক মতো, এবং সমস্যাটা হয় যে মাথার গন্ডগোল হলেই আমরা তো লজ্জা পাই ডাক্তারের কাছে যেতে, তাই না? আমরা অন্য সব সমস্যা হলে দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে, কিন্তু মাথার সমস্যা হলে তো যেতে চাই না। কাজেই এই জন্যে অনেক ডিলে হয়ে যায় ডায়াগনোসিসে। এবং এক একটা ফ্যামিলির সাথে আমরা কথা বলেছি যেখানে মানুষটাকে কত রকম ভুল বোঝাবুঝিতে তার কত কষ্ট হয়েছে, বাড়ির লোক পরে কত কষ্ট পেয়েছেন যে আহা আমি ভুল বুঝে মানুষটাকে অন্যরকম আমরা ট্রিট করেছি, তাকে অন্যরকমভাবে তার সাথে ব্যবহার হয়েছে। লুই বডি আরেক ধরনের ডিমেনশিয়া, যেখানে সেখানেও তাই ভুলভ্রান্তি দিয়ে শুরু হয় না, বারবার মানুষটা পড়ে যাচ্ছে, ফ্রিকুয়েন্ট ফলস, হ্যালুসিনেশনস, ডিলিউশনস, এগুলো দিয়ে শুরু হয়। কাজে এইগুলোর ডিলে হয়ে যায় ডায়াগনোসিসের প্রসেস। এবং এটা শুধু ভারতবর্ষে বলে না, সারা পৃথিবীতেই কিন্তু আর্লি ডিটেকশনটা সাংঘাতিক ডিলেড হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে ওই চ্যালেঞ্জেস যেগুলো, যে আমাদের লিমিটেড অ্যাওয়ারনেস অফ ব্রেন হেলথ। আমরা ব্রেন হেলথকে নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না। আজকে আপনি যখন বছরে একবার আপনি মানে এক্সিকিউটিভ বা আপনি হেলথ চেক আপে যাচ্ছেন, তখন কি ব্রেন কোনোভাবে যুক্ত আছে তার মধ্যে? না, সারা শরীরের চিকিৎসা মানে টেস্ট হচ্ছে, কিন্তু ব্রেনকে নিয়ে কেউ কিছু করছে না। কিন্তু ওভার দ্য ইয়ার্স ব্রেন হেলথ উইল বি অ্যান ইম্পর্ট্যান্ট ইন্টারভেনশন, অ্যান্ড দ্য কমিউনিটি অ্যাজ আ হোল, এবং আপনাদের মতো সংস্থা যারা বয়স্কদের নিয়ে কাজ করেন তাদের ভীষণভাবে এগিয়ে আসা, এবং যেটা এসেছেন আপনাদের মতো সংস্থা, যে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা নিজেরা আমাদের মাথাকে কিভাবে ভালো রাখবো। এবার দেখুন, স্টেজ নিয়ে উনি বললেন 3টে স্টেজে আমরা ইউজুয়ালি দেখি। আমরা অত বেশি যারা ক্লিনিক্যালি দেখেন তারা হয়তো 7টা স্টেজে দেখেন, আমরা 3টে স্টেজে দেখি। আর্লি স্টেজ, যেখানে মানুষটা আমার আপনার মতোই ভুলভ্রান্তি হচ্ছে, চাবিটা কোথায় রেখেছি, ও যেন কি বলেছিল, কি কার সাথে যেন আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, এই ধরনের ভুলভ্রান্তি দিয়ে শুরু হয়। বাড়ির লোকেরা ভাবে এটা স্বাভাবিক, এ তো বয়স হলেই হয় এরকম, এটা নিয়ে চিন্তা ভাবনার কি আছে। আর্লি স্টেজে ধরা পড়ে না, এবং আর্লি স্টেজে খুব কম আসে। আজকে যদি আপনার ধরা পড়ছে যে আপনার ডিমেনশিয়া হচ্ছে একটা ইরিভার্সিবল টাইপ, whether it could be Alzheimer's, vascular, frontotemporal, or Lewy body, or any other type of dementia, তার মানে নয় কিন্তু যে গতকাল থেকে আপনার ক্ষয়ক্ষতিটা শুরু হয়ে গেছে ব্রেনের ক্ষয়ক্ষতি অন্তত 7 থেকে 10 বছর আগে। মানে আজকে আমি এসে বলছি এখানে কথা, হয়তো পরে কয়েক বছর পরে শুনতে পারবে না এনার ডিমেনশিয়া হয়েছে। কিছু কিছু সমস্যা আমার হয়তো হচ্ছে যেটা আমি বুঝতেই পারছি না, তাই না? ও এটা তো ঠিক আছে, স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না, কিছুতেই মনে পড়ছে না এনার সাথে আলাপ হয়েছিল কিন্তু কথা নামটা কিছুতেই মনে পড়ছে না। কিন্তু একটা জিনিস সেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো আমার এই কগনিটিভ ফাংশনে যে কটা জিনিস আছে, যে কটা জিনিস পড়ে, সেটা আমার একরকমভাবেই আছে না বেড়ে চলেছে সমস্যাটা, এটাই আমাকে লক্ষ্য করতে হবে। আমার যদি সমস্যাটা বেড়ে চলতে থাকে তাহলে কিন্তু আমাকে একটু উঠে বসে নড়ে চড়ে বসতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে। এবং ডাক্তারের কাছে কীরকম ধরনের ডাক্তারের কাছে যাবেন? জেরিট্রিশিয়ান হতে পারে, বয়স্কদের ডাক্তারের কাছে যেতে পারেন, একজন নিউরোলজিস্টের কাছে যেতে পারেন, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, একজন জিপির কাছে যেতে পারেন, জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারেন, যিনি ইনিশিয়াল একটা জিপি ইউজুয়ালি ইনিশিয়াল একটা ডায়াগনোসিস করে হয়তো স্পেশালিস্টের কাছে পাঠাবেন, তিনি হয়তো আরও পরীক্ষা নিরীক্ষা করবেন। আমি যদি যেটা বলছিলাম যে কেন আমরা ডিমেনশিয়া নিয়ে এত চিন্তাভাবনা করছি এবং ভবিষ্যতে আমাদের করতে হবে, কারণটাই হচ্ছে আজকে সারা পৃথিবীতে ডিমেনশিয়া যারা ভুগছেন তাদের সংখ্যা ইজ অ্যাবাউট 55 মিলিয়ন, এবং ভারতবর্ষে 8.8 মিলিয়ন, মানে 80 লক্ষের ওপরে কিছু মানুষ ভারতবর্ষে এই মুহূর্তে ভুগছেন। এই সংখ্যাটা বাই 2036 দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ কেন হবে? অবভিয়াসলি আমাদের ভারতবর্ষ বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে, এবং আমরা ভাস্কুলার ইস্যুস আমাদের সাংঘাতিকভাবে আছে। being diabetic is also a high risk factor for developing dementia. তো আমাদের এই সব জিনিসগুলো আমাদের পপুলেশনের মধ্যে আছে। So we will see a huge rise in the number of people living with dementia in coming years. এবং চিন্তার বিষয় হচ্ছে যে
তিনজনের মধ্যে দুজনই বলেন যে এটা তোমার পরিষ্কার ধারণা নেই, ও শুনেছি একটা ভুলভ্রান্তি হলে, এবং অনেক সময় ঠাট্টা করেও আমরা বলি ও আমার মনে হচ্ছে আমার ডিমেনশিয়া হয়ে যাচ্ছে। এই ঠাট্টাটা কিন্তু আর করা উচিত না, কারণ আপনারা যদি সামনে একজন ডিমেনশিয়া মানুষকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্রেন না ফাংশন করলে ঠিকমতো একটা মানুষের কি অবস্থা হয়। নিজের মানুষকে চিনতে পারে না, সামনে স্ত্রী দাঁড়িয়ে আছেন, আমার দিকে তাকিয়ে বলছেন মনে হচ্ছে কেউ না, বাড়ির লোক না, আমার চেনা চেনা মনে হচ্ছে। এবং বাড়ির লোক যিনি, যেটা উনি বলছিলেন কেয়ার গিভার বার্ডেন, স্ত্রী ভাবছেন 53 years of marriage and you are telling me, looking at me, that I am somebody known. Is that what has come to it? কাজেই বুঝুন যে কতখানি বাড়ির লোকেদের তরফ থেকে, যে মানুষটার হয়েছে তার তরফ থেকে, এবং সমাজে আমরা যারা বাস করছি তাদেরও কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে এই মানুষগুলোর প্রতি। এবং আমাদের সংস্থা এই কাজটাই আমরা করি। বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং সমাজে, এবং সেটা শহর কেন্দ্রিক না, সেমি রুরাল আর রুরাল এরিয়াসে। কারণ যেটা লেটেস্ট স্ট্যাটিস্টিক্স ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া আর এইমস দিল্লি একটা করেছে 2023 জানুয়ারি মাসে বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জের দিকে এই ডিমেনশিয়ার সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে। কারণ ভারতবর্ষে 70% অফ পপুলেশন লিভস ইন দ্য ভিলেজেস। কাজে আমরা কিন্তু রুরাল এরিয়াজে বেশি মানুষ দেখব ডিমেনশিয়া ভুগছেন। এবং আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে মহিলাদের মধ্যে বেশি দেখব পুরুষদের চেয়ে, কারণ মহিলারা বেশি দিন বাঁচেন, এবং যেহেতু এটা বয়স বাড়ার সাথে সাথে এইটার হওয়ার প্রবণতা বেড়ে যায়, সেই জন্য যেহেতু মহিলারা সেই 75-এর পরে মহিলারাই বেশি বেঁচে থাকবে, পুরুষরা খুব একটা দেখা যাবে না তাদের, সেই জন্য মহিলাদের সংখ্যা বেশি বাড়বে। তবে 60 থেকে 65-র মধ্যে কিন্তু আমরা পুরুষদের সংখ্যাই বেশি দেখি, এবং আমাদের কাছে যারা আসেন সাহায্য নিতে তারা পুরুষই আসেন। সেটা অবশ্য একটা অন্য কালচারাল ফ্যাক্টর আছে, মহিলাদের কিছু হলে ও সামাল দিয়ে নেবে বাড়িতে, পুরুষ হলে সাথে সাথে আমরা দৌড়ে সাহায্য চাই, তাই না? কিন্তু সেটা চেঞ্জ হবে, অ্যাজ দ্য সোসাইটি চেঞ্জেস ইট উইল চেঞ্জ। তাহলে রিস্ক ফ্যাক্টরস আমরা জেনে নেব। রিস্ক ফ্যাক্টরস হচ্ছে, প্রথম হচ্ছে এজ, মানে কিছু কিছু কারণ আছে যেটা আমাদের হাতে নেই, যেটা আমরা কিছু করতে পারবো না। এজ তো আমরা বন্ধ রাখতে পারবো না, তাই না? প্রতি বছরই বেড়ে যাবে, এবং বাড়লে আমার এই হওয়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে জেনেটিক্স, যেটা উনি বলছিলেন, আমার বাড়িতে যদি কারোর হয়ে থাকে তাহলে আমার হওয়ার চান্স একটু বেশি কম্পেয়ার টু যার বাড়িতে হয়নি। ইটস অলসো 5% to 7% রেয়ার চান্স। তৃতীয় হচ্ছে জেন্ডার, পুরুষ না মহিলা সেটাও আমার হাতে নেই, তাই না? কাজেই এইগুলো ছাড়া বাকি যতগুলো রিস্ক ফ্যাক্টরস আছে সবগুলোই কিন্তু আমার হাতে। তার মধ্যে লাইফস্টাইল ডিজিজ, বিং ডায়াবেটিক, বিং হাইপারটেনসিভ, হাই কোলেস্টেরল, ওবিসিটি, এগুলো সমস্ত ইজ আ হিউজ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং ডিমেনশিয়া। স্লিপ ডিপ্রাইভেশন, যদি ঘুম আমার ঠিক করে না হয় তাহলে কিন্তু আমার ব্রেনের সাংঘাতিক ক্ষতি হচ্ছে। পলিউশন, এয়ার পলিউশন, ল্যান্সেটে রিসেন্ট এটা ঢুকেছে যে এয়ার পলিউশন ইজ আ হিউজ রিস্ক ফ্যাক্টর ফর ড্যামেজিং দ্য ব্রেন। ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, আমি যদি শরীরটাকে না নাড়াই তাহলে কিন্তু এটা ডিরেক্ট, মানে রিসার্চের পর রিসার্চ দেখা গেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হ্যাজ ডিরেক্ট রিলেশনশিপ উইথ ইউর ব্রেন হেলথ। সো ইফ ইউ আর নট রিয়েলি মুভিং ইউর বডি, সেটা যে করেই হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে সমস্যা। মেন্টাল স্টিমুলেশন, ল্যাক অফ মেন্টাল স্টিমুলেশন, আমার রিটায়ার করে গেছি আর কি চিন্তা ভাবনা, কিছু শেখার নেই, কিছু বোঝার নেই, যদি সেটা মনে করি তাহলে কিন্তু একটু বিপদ। কারণ স্টিমুলেশন কিন্তু হয়ে যেতে হবে যতদিন বেঁচে থাকবো আমি। কারণ ব্রেনের একটা ফ্রেজই আছে, ইউজ ইট অর লুজ ইট। ব্যবহার যদি না করেন ব্রেন সেলস, তাহলে ব্রেন সেলস মরতে থাকবে, যদি না করি মুশকিল। ডায়েট, কি খাচ্ছি, এবং স্পেশালি বাঙালিরা আমরা খুব চিন্তিত এটা নিয়ে, কারণ বাঙালিরা বেশিরভাগই আমরা জীবের জন্য খাই, শরীরের জন্য তো খাই না। কাজে এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে কি খাচ্ছি, প্লেটে কি আছে আমার, এবং সেটা মুখে শরীরে ঢোকাচ্ছি আমি। প্রিভেনশনে যদি যাই তাহলে ওই তিনটে তো কিছু করার নেই আমার, কিন্তু লাইফস্টাইল ডিজিজ আমি যদি
তিনটে জিনিসে মানে চারটে পিলার বলা হয় অফ প্রিভেনশন। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 150 মিনিটস অফ এক্সারসাইজ পার উইক, 20 মিনিট ধরছি পার ডে হাঁটা চলা। অন্য কিচ্ছু যদি আপনি না করতে চান, শুধুমাত্র হাঁটা চলাতেই কিন্তু হবে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে 20 মিনিট করে দিনে এক্সারসাইজ, এবং সেই এক্সারসাইজটা জিমে যাওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু হাঁটুন, ঘরের মধ্যে হলেও হেঁটে যান। টিভি দেখছেন, ব্রেক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের, উঠে যান, গিয়ে একটু হেঁটে এসে আবার বসুন। মানে ইট নিড নট বি সামথিং একটা বিরাট প্ল্যান করে আমাকে করতে হবে, ইট শুড বি উইদিন ইয়োর ডেইলি রুটিন। It should be within your daily routine. Make something that will work for you. আমরা এত বেশি প্ল্যানিং করতে যাই না, কালকের থেকে ঠিক ভোর 6টায় শুরু করব, কিন্তু কালকের ভোর 6টা আর আসে না, তাই না? কাজেই ওইগুলো আমরা করব না। আমরা যেরকম আজকে এই মুহূর্তে দুপুরবেলা মনে হচ্ছে এই আর ঘুম হচ্ছে না, একটু হেঁটে নিই। বলা হচ্ছে যে যে সমস্ত মানুষেরা যত বয়সকালে ভালো আছেন শারীরিকভাবে মানসিকভাবে, তারা বসে থাকেন না, তারা নড়ে চড়ে বেড়ান সারাক্ষণ, বডিটাকে অলওয়েজ ইন মোশন রাখছেন। কাজেই এক্সারসাইজ, এবং যত বয়স বাড়ছে একটু ব্যালেন্সের এক্সারসাইজও করবেন কাইন্ডলি। ব্যালেন্সটা কিন্তু আমাদের নষ্ট হতে থাকে, সেটা পুরুষদের ক্ষেত্রে মাসল লস হয়, তার জন্য ব্যালেন্সের সমস্যা হয়। কাজেই একটু চেষ্টা করবেন ধরে, হয়তো রিস্ক না নিয়ে একটু চেষ্টা করবেন ধরে, যদি লম্বা একটা দাগ দিয়ে হাঁটা, পাটা এইভাবে সামনে করে হাঁটা, বা একটা পা তুলে দাঁড়িয়ে রইলেন, একটু ব্যালেন্স, মাঝে মধ্যে ছাড়ছেন ধরছেন, এই ধরনের ব্যালেন্সের এক্সারসাইজ কাইন্ডলি একটু করবেন। সব করছি, ব্রেন না অভ্যস্ত হয়ে গেছে ওগুলোতে। আপনি চোখ বন্ধ করে ডাল রান্না করে ফেলবেন। আপনাকে যদি ব্রেনটাকে স্টিমুলেট করতে হয় রান্নার মাধ্যমে, তাহলে আপনাকে একটু নতুন নতুন রেসিপি করতে হবে ডালের, তাহলেই ব্রেনটা বলবে কি দিলাম যেন, আগে কি দিতে হবে জানি। তাহলে স্টিমুলেশন হবে এইভাবে। এবং বাইরে যখন বেরোবেন, আমাদের মুশকিলটা হচ্ছে যে মোবাইল ফোনের যত গুণ আছে তত খারাপ দিকটাও তো আছে। এবং আমি কিন্তু ইয়াং জেনারেশনকে খালি দোষ দিচ্ছি না, আমি যদি বয়স্কদেরও দেখি, বয়স্কদের কিন্তু 70% অফ দ্য টাইম তারা ফোনের দিকে তাকিয়ে আছেন। এই ফোনের দিকে তাকিয়ে থাকাটা উইচ ইজ নট ব্যাড, বাট ইউ অলওয়েজ হ্যাভ টু ব্যালেন্স যে কতখানি এটা, এর থেকে আমি কতখানি নিচ্ছি, কারণ এটা কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হয় না এটাতে, ঠিক আছে? আপনি খালি দেখছেন একজনের জীবন, আরেকজনের কি কালকে কি হতে পারে, আপনার স্টিমুলেশনটা অন্যভাবে স্ট্রেসফুল হচ্ছে। কিন্তু কাজেই মেন্টাল স্টিমুলেশন হবে হচ্ছে মোর অফ লার্নিং সামথিং নিউ অ্যান্ড রিয়েলি ওয়ার্কিং ইউর ব্রেন। বাইরে বেরিয়েছেন, রাস্তা দিয়ে আসছেন, বাসে করে, ট্রামে করে, যাই গাড়ি করে যাচ্ছেন, লুক আউটসাইড, লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড রাদার দেন লুকিং অ্যাট ইউর ফোন। That little exercise of looking at the world and seeing how things are happening is also a beautiful mental exercise. আপনার স্টিমুলেশন হচ্ছে, এই কালকে তো আগের সপ্তাহে এসেছিলাম, এখানে তো এই দোকানটা দেখিনি, এটা হলো, এই যে একটা স্টিমুলেশন হলো, it is actually very basic but it's also very long term stimulation. Social contact, যেটা আমাদের কোভিডের সময় সাংঘাতিকভাবে ক্ষতি হয়েছিল, সেটাই আবার বলা হচ্ছে যে সোশ্যাল কন্ট্যাক্টটা কিন্তু মানুষের সামনাসামনি বসে, ওই মোবাইলে হ্যালো হাই কেমন আছো ভালো আছো ঠিক আছে, যেটা যারা পারছেন না যেতে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা পারছেন তারা কিন্তু একেবারে সামনাসামনি বসে আড্ডা দিন, তার মতো কিন্তু দ্বিতীয় জিনিস কিছু নেই। এবং এটাও দেখা গেছে, যেমন বডি ইন মোশনটা দেখা গেছে যারা ভালো থাকেন, এই সোশ্যাল কন্ট্যাক্ট যারা মেনটেন করে চলেন শেষ অবধি, তারা কিন্তু মেন্টালি অনেক অনেক ভালো আছেন, রাইট? এবং লাস্ট হচ্ছে ডায়েট। এই ডায়েটের মধ্যে যেটা তিনটে জিনিস একেবারেই নো হতে পারে যদি সম্ভব, চিনি, নুন আর না ময়দা, সাদা তিনটে জিনিস একটু মানে মাসে একবার হলো ঠিক আছে। নুনটা তো দিতেই হবে, আমাদের রান্নায় তো নুন না দিলে চলে না, উইচ ইজ অলসো গুড, নুন ইজ দরকার, তাই না?
কিন্তু চিনিটা একেবারেই প্রয়োজন নেই, ময়দারও প্রয়োজন নেই, এগুলো সব ইটস অল মার্কেটিং এবং আমাদের জীবকে চিন্তা করে এগুলো সব তৈরি হয়েছে। লটস অফ লিফি ভেজিটেবলস, আপনারা বলতে পারেন ভেজিটেবলস খাবো কি, সবই তো পেস্টিসাইড দেওয়া এ তো ঠিকই, কিন্তু ওই তার মধ্যেই বুঝে শুনে খেতে হবে। মাছ, যে সমস্ত মাছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটাতে আছে সেই ধরনের মাছ খাওয়া বলছে। রেড ওয়াইন খেতে বলছে, ইন মডারেশন অফ কোর্স, রেড ওয়াইন ইজ গুড ফর ইউর ব্রেন। এবং লটস অফ নাটস, বাদাম, নানান ধরনের বাদাম যদি খেতে পারেন দিনের মধ্যে এক মুঠো, মানে বেশি না, অনেক গাদা গাদা না, অল্প। কাজেই সব কিছুই মানে প্লেটের মধ্যে কি আছে সেটা বুঝে আর কি, মানে ইট শুড বি কালারফুল, ইউর প্লেট শুড বি কালারফুল, মানে সাদাটাই অনেকখানি যেন না হয় আর কি, সাদাটা একটু কম হবে, বাকিগুলো অনেকখানি যেন হয় আর কি। এইটা হচ্ছে বেসিক্যালি প্রিভেনশনের। এবং একজন খুব নামকরা হলিউডের একজন অ্যাক্টর রবার্ট ফ্রিডম্যান, উনি বলেছেন যে হয়তো সময় এসছে, এই এখন তো অ্যাপের দুনিয়া, সবাই অ্যাপ ডাউনলোড করছে সব সময়, হয়তো যদি আমরা এভাবে প্রচার করি যে আমাদের ব্রেনটাও কিন্তু একটা হিউজলি এফিশিয়েন্ট অ্যাপ, সেটাকে ডাউনলোড করে কাজ করি, সেইটাতে যদি আমরা যাই তাহলে হয়তো ব্রেনটা আমাদের ভালো থাকবে, ঠিক আছে। আর আমি অনেক সময় মজা করে বলি যে সবার নিজের নিজের রেসিপি থাকবে ভালো থাকার, আমার যে রেসিপি ভালো থাকার আপনারটা আলাদা হবে, এক হতে পারে না, বেসিক কিছু এক হবে, কিন্তু আপনি আপনার মতো করে যেভাবে ভালো, আপনি হয়তো বলেন এক্সারসাইজ আমার হাঁটা হবে না, আমি নাচতে ভালোবাসি, আমি নাচবো, নাচবেন তাহলে, ঠিক আছে। কাজেই সবার মতো করে সবাই ভালো থাকার চেষ্টা, যেটা আপনি আনন্দ পাবেন। আজকে যদি আমি বলি প্রচুর পাজল করুন, আর আপনি বলবেন জীবনে পাজল করে নিয়ে একেবারেই পাজল করতে ভালো লাগে না, আমি যদি আপনাকে জোর করে সেটা করতে বলি তাতে কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হবে। কাজেই আপনি যেটা ভালোবাসেন, যেখানে আপনার স্টিমুলেশন হচ্ছে ব্রেনে, সেটা করবেন। এবার শেষ করব একটু কয়েকটা কথা দিয়ে, কারণ যে সমস্ত মানুষদের আমরা দেখাশোনা করি যাদের ইরিভার্সিবল ডিমেনশিয়া হয়েছে, তাদের গল্পটা অন্যরকম। তারা কিন্তু বলেন যে আমরা কিন্তু সব কিছু আমাদের মানে খারাপ শেষ হয়ে যায়নি। টিপিক্যাল পিকচারটা হচ্ছে, দেখুন ডাক্তারের কাছ থেকে যখন বেরোন এনারা, বাড়ির লোকেরা এনারা, তখন একটা সাদা প্রেসক্রিপশন, তার মধ্যে লেখা আছে এই ডায়াগনোসিস হয়েছে, এই ওষুধগুলো খাবেন, তাই তো। এটা এমন একটা অসুখ যার কোনো কমপ্লিট কিওর নেই সারা পৃথিবীতে, এখনো কমপ্লিট কিওর নেই। ইরিভার্সিবল ডিমেনশিয়ার কোনো কমপ্লিট কিওর নেই। এবার এরকম অবস্থাতে একজন বাড়ির লোক যখন বেরোচ্ছে প্রেসক্রিপশনটা নিয়ে, তার মনে হবে শেষ, আমার আর কিছু করার নেই। আমাদের কাজটা কিন্তু সেখান থেকে তাদেরকে বার করে আনা, যে দিস ইজ আ ডিজিজ লাইক এনি আদার ডিজিজ, অ্যান্ড ডিমেনশিয়া ডায়াগনোসিস ইজ নট আ ডেথ সেন্টেন্স। ওয়ান ক্যান লিভ ওয়েল উইথ ডিমেনশিয়া। আপনারা যদি আমাদের সেন্টারে আসেন, ডিমেনশিয়া ডে কেয়ার সেন্টার, যেখানে ডিমেনশিয়া মানুষেরা সারাদিন থাকেন, আপনাদের চিন্তা হতে পারে যে বাবা এখানে কে ডিমেনশিয়া কার হয়নি বুঝতে উঠতে পারবেন না, কারণ সবাই একরকম ব্যবহার করছে, সবাই হাসি ঠাট্টা করছে, সবাই মজা করছে, সবাই আনন্দ করছে। আমাদের কাজটা হচ্ছে ওই মানুষটা যারা আসছেন তাদেরকে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি তাদেরকে কোয়ালিটি লাইফ দেওয়া, ইরেসপেক্টিভ অফ দেয়ার ডিফিকাল্টি। এবং সেখানে গান বাজনা, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, নানান রকম ব্রেন এক্সারসাইজ। এখন অনেকে শুনি আমাকে রেকমেন্ড করা হয়েছে যে ওনাকে সই প্র্যাকটিস করাতে, কারণ উনি সই করতে ভুলে যাচ্ছেন। এবার আমি যদি ওনাকে বলি বসুন আপনাকে সই প্র্যাকটিস করতে হবে, আপনি এই খাতাতে 10টা সই প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনি চিন্তা করুন 70-80 বছরের একজন ভদ্রলোক, সে প্রথম কথা উইথ দ্যাট উইজডম হি ইজ থিঙ্কিং ওয়াই এম আই গোয়িং টু ডু দিস, অ্যাবসলিউটলি আনরিজনেবল ডিমান্ড ফ্রম মাই ফ্যামিলি মেম্বার্স। আমরা কিন্তু ওই একই জিনিস পড়াচ্ছি, কিন্তু হয়তো একটা কিছু কাজ হলো, উনি আঁকলেন বা কিছু একটা করলেন, গিয়ে স্যারকে বলুন স্যার আপনি একটু সইটা করে দেবেন, আপনার সইটা করা থাকলে এটা আপনার যে তৈরি জিনিসটা সেটা আমরা বুঝতে পারবো। সো নট ডিরেক্টলি আস্কিং দ্য পারসন টু সাইন, বাট ইনডিরেক্টলি মেকিং শিওর দ্যাট উই আর এবল টু কন্টিনিউ উইথ দ্যাট প্র্যাকটিস।
So the focus is making sure that irrespective of their inabilities, they are accepted. আমি তো জানি ডাক্তারের থেকে তো ডায়াগনোসিস হয়েই এসছে যে ভুলভ্রান্তি হবে, এর এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। আমার ওটা নিয়ে তো আর কাটাছেড়া করার দরকার নেই। আমার তো যেটা ওনার আছে এখনও সেইটার ওপরে জোর দেওয়া। আমাদের কাছে একজন আসতেন, ওনার ছেলে যখন আমাদের কাছে নিয়ে আসেন তখন উনি বেসিক্যালি তার 2-1 মাস ধরে ওনাকে ছেলেমেয়েরা বেরিয়ে যায় কাজে, তো ওনাকে বন্ধ করে যেতে হয় বাইরের থেকে, কেন উনি বেরিয়ে যান। এবং ওই যখন ওরা বন্ধ করে বেরিয়ে যায় তখন স্বাভাবিকভাবে উনি দরজা ধাক্কান, চিৎকার চেঁচামেচি করেন, পাড়া প্রতিবেশী বলেন যে কেন এরকম করছে, এবং ছেলে আসে আমাদের কাছে এবং উনি আসতে শুরু করেন। তো আমাদের কাছে কেউ যখন আসে বা আমরা যখন হোম ভিজিট করি তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট নট দ্য ক্লিনিক্যাল সাইড বাট দ্য নন ক্লিনিক্যাল সাইড অফ দ্যাট পারসন। কে ছিলেন উনি, কি ভালোবাসতেন, তার রুটিনটা কী ছিল সারাদিনের। দ্যাট ইজ হোয়াট উই গ্যাদার, দ্যাট ইজ দ্য ইনফরমেশন উই গ্যাদার। এবং সেই ইনফরমেশনের বেসিসে আমরা একটা কেয়ার প্ল্যান তৈরি করি যে এই মানুষটাকে এইভাবে রাখলে এ ভালো থাকবে। এবং সেখানে এই ভদ্রলোক যখন এনেন তখন আমরা জানতে পারলাম যে ইনি জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র ছিলেন, ক্লাসিক্যাল মিউজিক গুলে খেয়েছেন, পলিটিক্স করতেন। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের মানুষকে আমরা কিভাবে ভালো রাখবো। তো যখন মিউজিক ইন্ট্রোডিউস করা হলো ওনাকে, সারা দিন উইদাউট এনি প্রবলেম উনি ঘুরছেন ফিরছেন, গান শুনছেন, গান গাইছেন, কোনো রকম ইস্যু নেই। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে তোমার বাড়িটা কোথায়, সেটাও তো ভুলভ্রান্তি হচ্ছে, কিন্তু আপনি তাল দিতে বলুন তাকে, সে একেবারে সঠিক তাল দেবে, ইভেন উইথ দ্যাট ড্যামেজ ইন দ্য ব্রেন। এবং দেখা গেছে যে through research that even with this severe damage, the creative part of the brain is still very much intact till the end of the disease. And therefore a lot of people living with dementia are creative at the end. In fact আমাদের যাদের মাথার কাজ করছে তারাই তো 2-2 4 খালি গুনছি, তাই না? আমরা তো অন্যদিকে যেতেই চাই না, সব সময় লজিক আর সব সময় রিজন দিয়ে চলি আমরা। আর এই মানুষরা যেহেতু তাদের ওইটা কাজ করছে না, they are actually more creative than us. And they are trying to solve different kinds of problem. এবং আমাদের সেন্টারে you will be amazed, আপনাদের মানে লজ্জায় পড়ে যাবেন আপনারা যে এই প্রশ্নটা কেন করলেন আপনারা, কারণ আপনি যে কি এর তো ডিমেনশিয়া হচ্ছে না, কি করে এই উত্তরটা দিল। সো আমাদের সংস্থার তরফ থেকে আমাদের এটাই অনুরোধ যে একজন ডিমেনশিয়া ডায়াগনোসিস হলেই তাকে লেবেল করে সে কিচ্ছু পারবে না সেটা না ধরা উচিত। এবং ডিমেনশিয়া মানুষদের সাথে কথা বললে তারা আমাদেরকে এটাই বলেছেন যে আমরা চাই মানুষ আমাদের কাছে এসে বসে একটু কথা বলুক। হ্যাঁ, আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমাদের কীভাবে ভালো রাখা যায়, একটু আসুক, একটু মানুষ শুনুক আমাদের কথা। এবং আমাদের রেসপেক্ট এবং প্রাইভেসিটাকে ইম্পর্টেন্স দেওয়া হোক। একটা মানুষ অসুস্থ হলে তো আমরা তাদের প্রাইভেসি বলুন, তাদের রেসপেক্ট বলুন, সবই আস্তে আস্তে চলে যেতে থাকে, তাই না? এবং স্পেশালি যদি ব্রেন রিলেটেড হয়, সে তো ডিসিশনই নিতে পারছে না, তাকে আমি কেন জিজ্ঞেস করবো তুমি আজ কি খেতে চাও? আমি ডিসাইড করব তুমি কি খাবে, সেটা আমার ভালো লাগুক না লাগুক। এই যে আমরা করতে থাকি, টেকিং ডিসিশনস অন বিহাফ অফ দ্যাট পারসন, ইটস আ হিউজ ক্রাইম উই ক্রিয়েট। এই ধরনের জিনিসগুলো আমরা এস্টাবলিশ করি। আমাদের সংস্থা বেসিক্যালি অ্যাওয়ারনেস করে, আমরা স্ক্রিনিং করি, এবং স্ক্রিনিংটা করছি সাধারণ মানুষকে ওভার দ্য এজ অফ 30, কোনো সমস্যা নেই কিন্তু তাও স্ক্রিন করছি, জাস্ট টু সি হাউ ইউর ব্রেন ইজ ফাংশনিং। আর আমাদের এটা থেকে বেরোতে হবে যে ইস কত পাবো, লজ্জা পাবো, নো, দ্যাটস ফাইন। মানে এইটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করার জন্যই কিন্তু আমরা এই ব্রেন রিলেটেড ইস্যুস নিয়ে আমরা প্রচণ্ড পিছিয়ে পড়ছি। আমাদের মেমোরি ক্লিনিক হয় যেখানে ডাক্তাররা আসেন, এসে ডায়াগনোসিস হয়। আমরা কাউন্সেলিং করি, যেটা ডাক্তারবাবু বলছিলেন। একজন ডায়াগনোসিস হয়ে আমাদের অ্যাবাউট 70 to 75% রেফারেলস কাম ফ্রম ডক্টরস, ডাক্তাররা পাঠান। যখন কাজ শুরু করি 99-এ, তখন কেউই স্বাভাবিকভাবে আমাদের সংস্থার কি কাজ হতে পারে, এটা তো একটা অসুখ, ডাক্তারের কাজ। কিন্তু আমাদের এই কাজটা কিন্তু এখন 90% অফ দ্য intervention is non-clinical, non-pharmacological, 10% is the clinical part. কাজে আমাদের রেফারেল হয় ডাক্তাররা, আমরা তখন বাড়ির লোককে থ্রু, মানে যদি কেয়ার গিভার হয় বাড়ির বা পেড কোনো কেয়ার গিভার থাকে বাড়ির, তাকে ট্রেনিং দেওয়া, তার কাউন্সেলিং, তাকে এই জার্নিটা যাতে সে ঠিকমতো সমস্যার মধ্যেও ঠিক থাকে,
সমস্যা আমরা বলবো না যে আপনার সব সমস্যা উধাও করে দেবো, নো, দ্যাট ইজ নট পসিবল। কিন্তু এই সমস্যা নিয়েই আমরা কিভাবে ভালোভাবে বেঁচে থাকবো সেটাই আমাদের কাউন্সেলিং হয়, ট্রেনিং হয়। এবং যারা ডিমেনশিয়া হয়েছে যাদের, তাদের আমাদের ডে কেয়ার সেন্টার আছে, আমাদের হোম কম্পেনিয়নশিপ আছে, যেখানে বাড়িতে গিয়ে কেউ অ্যাক্টিভিটি বেসড কেয়ার প্রোভাইড করেন। এবং আমাদের পাবলিকেশনস আছে অনেক, আমাদের কিছু বই নিয়ে এসেছি আমরা, আপনারা যদি ইন্টারেস্টেড হন দেখার জন্যে। যাদের বাড়িতে হয়েছে তারা লিখেছেন, তার স্ত্রী হয়েছিল তিনি লিখেছেন। একটা বই আছে যেখানে ডাক্তাররা এবং নন ক্লিনিক্যাল পার্সনরাও লেখা এই বইগুলো। ভবিষ্যতে আমি যদি এখানে কাউকে বলি হাত তুলতে, যে কার মনে হয় ভবিষ্যতে ডিমেনশিয়া হবে, যদি বলি হাত তুলতে, হবেই। এবার যতজন মানুষ আছে ততজন মানে হাত তুললেও অনেক কম। তাহলে যাদের হবে আমরা খুশিতেই থাকি, কারণ হচ্ছে বাকি তো সব আমাদের দেখাশোনা করবে। কারণ তাহলে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে তাদের, যে এবার ট্রেনিং দিই তাদের, কেননা পাশের জনকে তো দেখাশোনা করতে হবে। কাজেই আমি যদি বলি আমার কোনো চিন্তা নেই, আমার হবে না, আমি নিশ্চিন্তে থাকবো, তা না, আমার কিন্তু কারুর একটা হবে যাকে আমার দেখাশোনা করতে হবে। অ্যান্ড বিলিভ মি, যেটা ডাক্তারবাবু বললেন বার্ডেন, ইট ইজ, আমরা আসলে কি জানেন তো, আমরা তো নন ক্লিনিক্যাল মানুষ, আমরা একটু পজিটিভ কথা দিয়ে নিজেদেরকে রাখতে চাই, কারণ আমরা অ্যাজ প্রফেশনাল কেয়ার গিভার্স উই ডু নট টেক ইট অ্যাজ আ বায়োলজিক্যাল কন্ডিশন, উই টেক ইট অ্যাজ আ হিউম্যান এক্সপিরিয়েন্স। আর এটা না নিলে আমরা কিন্তু দৈনন্দিন এই মানুষগুলোকে দেখাশোনা করে যেতে পারবো না। কারণ আমি যদি আগের থেকেই ধরে নিই আর কিচ্ছু হবে না তোমার, তাহলে তো আমার বডি ল্যাঙ্গুয়েজ বলুন, আমার ইচ্ছা বলুন, আমার চেষ্টা বলুন, সবই তো আর কিছুই হবে না তোমার, তোমাকে আমি কেন এসেছি। আমার যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার ভেতরে যদি হয় যে ইয়েস আই ক্যান কিপ ইউ ওয়েল, তাহলেই আমি একটা ডিফারেন্স করতে পারবো। এবং আমাদের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিজনেসম্যান, দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, ফুটবল প্লেয়ার্স, হাইলি অ্যাক্লেম ফুটবল প্লেয়ার্স, তারা আসেন। Though they forget lot of things, they are still able to remember and enjoy life, and that's our main goal. শেষ করি এখানেই, থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রীমতী মৌলিক এবং ডক্টর নন্দী। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন যে চেয়ের ওই রাতের আকাশ পানি, মন যে কি চায় তা মনই জানে, আমার মনই জানে, স্বয়ং রবীন্দ্রনাথ বলছেন। অর্থাৎ আমি যেটা বুঝছিলাম শ্রীমতী মৌলিক এবং ডক্টর নন্দীর আলোচনা শুনে, আমাদের জীবনটাকে সুন্দর করে চালিয়ে যাওয়ার, জীবনটা আমাদের বাবা মারা আমাদের জীবনটা দিয়েছেন, কিন্তু জীবনটাকে সুন্দর করে চালিয়ে যাওয়ার, অর্থাৎ যেটাকে আমরা জীবন চর্যা বলি, চর্চা নয়, জীবন চর্যা, সেই ক্ষেত্রে নিজেদেরই ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে এবং নেওয়া উচিত বলেই মনে হয়। সেই বিষয়ে ওনারা আলোকপাত করেছেন। এবং আমার একটা কথা একটু মনে পড়ে যাচ্ছে, আপনারা অনেকেই হয়তো জানেন যারা একটু গান বাজনার খবর টবর রাখেন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী গৌরী ঘোষ, গৌরীদি আমার মনে আছে শেষের দিকে ফোন করলে প্রায় আধ ঘন্টা কথা বলেই যাচ্ছেন। পার্থদা হয়তো পাশ থেকে এসে বললেন কি হলো, ওষুধটা খেয়েছো? তাই বললাম যাও তুমি ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ খাবো রে, জানিস আমি ও ঘরে গিয়ে না ভুলে যাচ্ছি, আমি এটা বলেছিলাম জানিস, আমার মনে থাকছে না। আমার সেই কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, গৌরীদিকে আমি এভাবে বলতে শুনেছি। তো ঘটনা হচ্ছে তাই যে প্রত্যেকেই হয়তো আমরা এরকম একটা ফেস করব বা করছি, কিন্তু যদি আমরা সচেতন হই, আমরা নিশ্চয়ই নিজেদের সুরক্ষিত রাখতে পারবো, সেটাই বোধহয় খুব বড় কথা। আমার আর বিশেষ কিছু বলার নয়, কারণ আমাদের তো অনুষ্ঠান চলছে। এখন আমাদের চা পানের বিরতির পর আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম যখন চলবে, তখন যারা স্ক্রিনিংয়ে থাকছেন না বাকি তারা থাকবেন, তাদের প্রত্যেককে অনুরোধ, এখানে কোনো রকম আওয়াজ করা যাবে না, শব্দ যেন কোনো রকম না হয়, কোনো কথা বলবেন না, তার জন্য আমাদের একটি ব্যবস্থা আছে, আমরা আপনাদের জানাবো। আপাতত এখন চা পানের বিরতির পর আমরা ফিরে আসবো।